আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আমি মোহাম্মদুল্লাহ সিরাজি ফাহিম আছি তোমাদের সাথে। আজ আমরা উচ্চতর গণিতের প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পারমুটেশন এবং কম্বিনেশন নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। খেয়াল করি আমরা এনপিআরের ফর্মুলাটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর হোল ফ্যাক্টোরিয়াল, এবং এনসিআরের ফর্মুলাটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর হোল ফ্যাক্টোরিয়াল। বিন্যাস হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেটা হচ্ছে অ্যারেঞ্জমেন্টের ব্যাপার নিয়ে আলোচনা করে এবং যেখানে অর্ডার ম্যাটার করে। আর সমাবেশ হচ্ছে সিলেকশন প্রসেস, যেখানে হচ্ছে অর্ডার ম্যাটার করে না। এই যে এনপিআর এবং এনসিআর এর ফর্মুলা জানা, তার মানে কি আমাকে বিন্যাস সমাবেশ শেখা হয়ে গেল? আসলে কিন্তু তা নয়। বিন্যাস এবং সমাবেশের বেসিক ধারণাটা জানার জন্য আমাকে বুঝতে হবে অর্ডার ম্যাটার করা এবং অর্ডার ম্যাটার না করা ব্যাপারটা কী। ধরলাম আমার কাছে 5টা অ্যালফাবেট আছে, এ বি সি ডি ই। তার মধ্যে থেকে আমি 3টা অ্যালফাবেট চুজ করব। কীভাবে চুজ করতে পারি? ধরো এমন একটা উপায় হতে পারে এ বি সি, আরেকটা উপায় হতে পারে এ সি বি। বিন্যাসের ক্ষেত্রে এই এ বি সি এবং এ সি বি দুটা ভিন্ন উপায়। আর সমাবেশের ক্ষেত্রে ধরলাম 1 2 3 4 5, এই 5টা অঙ্ক থেকে আমি 3টা অঙ্ককে সিলেক্ট করব। তাহলে এমন হতে পারে 1 4 5 একটা কেস হতে পারে, আবার 1 5 4 আরেকটা কেস হতে পারে। খেয়াল করো সমাবেশের ক্ষেত্রে 1 5 4 এবং 1 4 5 দুটা আলাদা সিগনিফিক্যান্ট কোনো বৈশিষ্ট্য ধারণ করে না। তার মানে হচ্ছে 1 5 4 যা কথা 1 4 5 একই কথা। তার মানে আমি বুঝতে পারছি কার আগে কাকে নিচ্ছি এবং কার পরে কাকে নিচ্ছি সিলেকশনের ব্যাপারে ক্ষেত্রে, সমাবেশের ক্ষেত্রে এটা কোনো ম্যাটার করে না। আরেকটা ছোট একটা এক্সাম্পল দেওয়া যাক। ধরলাম আমার কাছে 10 জন মানুষ থেকে 3 জন মানুষকে পিক করতে হবে, যেখানে একজন হবে লেকচারার, একজন হবে স্লাইড মেকার, আরেকজন হবে রাইটার। ধরলাম এ ব্যক্তিটা হবে এ বি সিকে, ধরলাম আমি এ বি সিকে সিলেক্ট করব, যেখানে এ হবে লেকচারার, বি হবে স্লাইড মেকার, সি হবে রাইটার। আবার ভিন্ন একটা প্রসেস হতে পারে কি, এ হবে রাইটার, বি হইতে পারে স্লাইড মেকার, সি হইতে পারে লেকচারার। খেয়াল করো দুইটা ডিফারেন্ট কন্ডিশন, অর্থাৎ দুইটা অর্ডার আমার ম্যাটার করতেছে। তার মানে এটা হচ্ছে আসলে পারমুটেশনের কেস। আবার এমন হতে পারে ধরলাম আমার 10 জন মানুষের মধ্যে থেকে 3 জনের একটা আমি লিডারশিপ টিম সিলেক্ট করব। এক্ষেত্রে খেয়াল করো অর্ডার কোনো ম্যাটার করে না। তার মানে হচ্ছে কি আমার 3 জন মানুষকে সিলেক্ট করতে হবে। এখানে বলা হচ্ছে না যে আমি অন্য কোনো কন্ডিশন দিচ্ছি না। তো আলটিমেটলি এটা কম্বিনেশনের মধ্যে পড়বে। আবার ধরলাম আরেকটা কেস চিন্তা করি, আমার কাছে 5 জন মানুষ আছে, 5 জন মানুষ থেকে আমি 2 জন মানুষকে পিক করব যারা আইসক্রিম পাবে, যেখানে একজন পাবে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম, আরেকজন পাবে চকলেট ফ্লেভারের আইসক্রিম। খেয়াল করো প্রথম ব্যক্তিকে যখন আমি সিলেক্ট করতেছি তখন সে চাইলে ভ্যানিলাও নিতে পারে অথবা চকলেট ফ্লেভারও নিতে পারে। আবার যখন দ্বিতীয় ব্যক্তিকে সিলেক্ট করছি, দ্বিতীয় ব্যক্তি চাইলে ভ্যানিলা ফ্লেভার নিতে পারে, চকলেট ফ্লেভার নিতে পারে। তার মানে হচ্ছে কি আসলে খেয়াল করো এটা আসলে কম্বিনেশনের মধ্যে পড়ছে। কিন্তু যদি আমি বলি 5 জন মানুষ থেকে 2 জন মানুষকে নেব যারা আইসক্রিম পাবে এবং আমি অন্য কোনো কন্ডিশন দিব না, খেয়াল করো তখন হচ্ছে কি আমাকে জাস্ট 2 জন মানুষকে সিলেক্ট করতে হবে। তখন সেটা আসলে সমাবেশের আওতাধীন মধ্যে পড়ে। সো আলটিমেটলি আমরা বুঝতে পারছি বিন্যাস এবং সমাবেশের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে অর্ডার ম্যাটার করা এবং অর্ডার ম্যাটার না করা। খেয়াল করি এনপিআর এবং এনসিআর ফর্মুলা কখন আমরা ব্যবহার করি, যখন আর এন সংখ্যক জিনিসের মধ্যে থেকে আর সংখ্যক জিনিসকে আমার সাজানোর কোনো একটা প্রসেস বলে তখন আমি এনপিআর ফর্মুলা ব্যবহার করছি। যখন এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিসকে সিলেক্ট করার ব্যাপার আসছে তখন আমি এনসিআর ফর্মুলা ব্যবহার করছি। কিন্তু আমার একটা কোশ্চেন হলো, সেটা হচ্ছে এনসিআর এবং এনপিআর যদি আমি ফর্মুলাটা জেনে যাই তার মানে কি আমাকে বিন্যাস সমাবেশ শেখা হয়ে গেল? আসলে কিন্তু তা না। আমাদের এনসিআর এবং এনপিআরের দুটা ফর্মুলা জানার মধ্যে দিয়ে আমি বিন্যাস সমাবেশকে পুরোপুরি আয়ত্তাধীন আনতে পারবো না। ইভেন বলতে গেলে আসলে 10% কমপ্লিট হয় না। ব্যাপারটা হচ্ছে কি আমার বিন্যাস এবং সমাবেশ যদি আমি ভালোভাবে জানতে চাই তাহলে আমাকে একটা বিষয়ে বেসিকটা আমার ক্লিয়ার থাকা লাগবে, সেটা হচ্ছে কি কাউন্টিং। আসলে কি কাউন্টিং মানে কি? কাউন্টিং মানে কি আসলে হাত দিয়ে গণনা? মোটেও না, হাত দিয়ে গণনা নয়। ধরলাম একটা বেসিক একটা ছোটো একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি। ধরলাম আমার কাছে 3টা কলম আছে, 2টা পেন্সিল আছে, আমি যে কোনো একটা পিক করব। যদি আমি যে কোনো একটা পিক করতে চাই তাহলে এমন হতে পারে প্রথম কেসে কী হতে পারে, আমি প্রথম কলমটা পিক করছি অথবা দ্বিতীয় কলমটা পিক করছি অথবা তৃতীয় কলমটা পিক করছি। খেয়াল করো আমি প্রথম কলমটা পিক করতে পারি, আমি চাইলে দ্বিতীয় কলমটা পিক করতে পারি, চাইলে তৃতীয় কলমটা পিক করতে পারি, হয় প্রথম কলমটা অথবা দ্বিতীয় কলমটা অথবা তৃতীয় কলমটা। আবার এমন হতে পারে আমি পেন্সিলের মধ্যে দিয়ে প্রথম পেন্সিলটা নিতে পারি অথবা দ্বিতীয় পেন্সিলটাও নিতে পারি।
সো আলটিমেটলি আমরা কী দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি আমি 3টা কলম থেকে একটা নেওয়ার জন্য 3টে উপায় নিতে পারি, আর পেন্সিল থেকে যে কোনো একটা সিলেক্ট করার উপায় হচ্ছে আমার 2টা। সো আলটিমেটলি আমার যে কোনো একটা নেওয়ার উপায় হচ্ছে 3টা 3+2। অর্থাৎ খেয়াল করো, যখন আমি একটা বিষয় খেয়াল করো, সূক্ষ্ম ব্যাপার হচ্ছে কি, যখন আমি অথবা এবং অর দেখবো তখন আমি যোগ করতেছি। খেয়াল করো, যোগ করলাম, এটা একটু মাথায় রাখি, কারণ হচ্ছে কি এরপরে আমার এটা খুব ভালো কাজে লাগবে। অথবা এবং যখন অরের ব্যাপার আসবে তখন আমরা যোগ করব। আর একটা এক্সাম্পল চিন্তা করি, ধরলাম আমার কাছে আগের মতো আগের এক্সাম্পলটাই 3টা কলম আছে, ভিন্ন কালারের 2টা পেন্সিল আছে। এখন আমি কী করব, একটা কলম নিব এবং একটা পেন্সিল নেব। যদি এরকম চিন্তা করি, খেয়াল করো, আমি ধরলাম এমন হতে পারে না, আমি প্রথম পেন্সিলটা নিচ্ছি, প্রথম কলমটা নিলাম, প্রথম কলমটা নেওয়ার পর আমি চাইলে পেন্সিল দুটোর মধ্যে দিয়ে প্রথম পেন্সিলটাও নিতে পারি, দ্বিতীয় পেন্সিলটাও নিতে পারি। খেয়াল করো, প্রথম কলমটা নিয়ে আমি চাইলে প্রথম পেন্সিলটা নিতে পারি, দ্বিতীয় পেন্সিলটাও নিতে পারি। আবার যখন আমি দ্বিতীয় কলমটা সিলেক্ট করছি তখন দ্বিতীয় কলম নেওয়ার সাথে আমি প্রথম পেন্সিলটাও নিতে পারি, দ্বিতীয় পেন্সিলটাও নিতে পারি। তার মানে হচ্ছে 2টা প্রসেস হচ্ছে। আবার খেয়াল করো, যখন আমার তৃতীয় কলমটা নিচ্ছি তাই চাইলে আমি প্রথম পেন্সিলটা নিতে পারি, তৃতীয় পেন্সিলটা নিতে পারি। তাহলে খেয়াল করো আমার টোটাল কয়টা প্রসেস হচ্ছে, প্রথম কলম নেওয়ার পর আমি প্রথম পেন্সিল নিচ্ছি, প্রথম কলম নেওয়ার পর আমি দ্বিতীয় পেন্সিল নিচ্ছি, দ্বিতীয় কলম নেওয়ার পর আমি প্রথম পেন্সিল নিচ্ছি, দ্বিতীয় কলম নেওয়ার পর আমি দ্বিতীয় পেন্সিল নিচ্ছি। একইভাবে তৃতীয় কলম নেওয়ার পর আমি প্রথম পেন্সিল নিচ্ছি, তৃতীয় কলম নিয়ে আমি দ্বিতীয় পেন্সিল নিচ্ছি। তার মানে হচ্ছে খেয়াল করো, আমি 3টা কলম থেকে একটা কলম সিলেক্ট করতে পারি 3ভাবে, এবং 2টা পেন্সিল থেকে একটা পেন্সিল সিলেক্ট করতে পারি 2ভাবে। খেয়াল করো, এবং যখন আমি এবং দেখছি তখন টোটাল ওয়ে বের করার জন্য আমি গুণ করছি। অর্থাৎ খেয়াল করো, এখানে আমি এমনিই দেখতে পাচ্ছি 6টা উপায়, এবং 6টাকে বানানোর জন্য আমি দেখছি 3 × 2 গুণ করলে আমার উপায়টা পেয়ে যায়। তার মানে খেয়াল করো, 3 এবং 2, এবং যখন দেখছি আমি একটা কলম এবং একটা পেন্সিল তখন আমি এবং দিয়ে গুণ করছি। যেমন খেয়াল করো, আগের স্লাইডে কি বললাম, যখন আমি অথবা দেখতেছি তখন আমি যোগ করতেছি, এবং যখন এবং দেখতেছি তখন আমি গুণ করতেছি। আসা যাক পরের স্লাইডে। খেয়াল করো, এখানে কটা বল আছে, তোমাকে যদি কোশ্চেন করা হয় এখানে কটা বল আছে, তুমি কি করবে? তুমি কখনো ম্যানুয়ালি প্রত্যেকটা বল গণনা শুরু করবে? মোটেও নয়। হয়তো এটা সহজে করে ফেলতে পারবে যখন আরও অনেক সংখ্যক বল থাকবে তখন। অবশ্যই নিশ্চয়ই তুমি এতটুকু বোকামি কখনো করবে না যে প্রত্যেকটা বল ইন্ডিভিজুয়ালি তুমি কাউন্ট করবা। তুমি কী করবো, আমরা কি করি, আমরা প্রথমে খেয়াল করি কটা সারি আছে এবং কটা কলাম আছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আমার পাঁচটা কলাম আছে এবং 4টা সারি আছে। খেয়াল করো, আমি কি করছি, এখানে আমি বলতে পারি না এখানে আছে কি 4 rows and 5 columns। বলতে পারি না। খেয়াল করো, যখন আমি দেখছি কি অ্যান্ড দেখতে পাচ্ছি, অ্যান্ড তখন আমি কি বলছিলাম আগের স্লাইডে, যখন আমি অ্যান্ড দেখবো তখন আমি গুণ করবো। সো আলটিমেটলি যদি আমরা কি করছি, যখন দেখবো এবং বলের সংখ্যা যদি আমরা নর্মালি যদি চিন্তা করি তাহলে হচ্ছে কি 5 × 4 দিয়ে গুণ করলে আমি কি পেয়ে যাচ্ছি, টোটাল বল সংখ্যা 20 পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, যখন আমি অ্যান্ড দেখছি তখন আমরা আসলে গুণ করছি। আসা যাক। আচ্ছা, এখন আমরা কি বলছি দেখো, বিন্যাসের যে টাইপগুলো আমরা এই চ্যাপ্টারে আলোচনা করার সর্বোচ্চ চেষ্টা করব সেটা হচ্ছে কি সংখ্যা গঠন সংক্রান্ত আলোচনা, বর্ণমালা কীভাবে সাজানো যায় তার আলোচনা, চেয়ার কীভাবে বসানো যায় তার আলোচনা, এবং সর্বশেষ কীভাবে চাকরিক বিন্যাসটা দেখা যায়। আচ্ছা, এখন আসি একটা পরবর্তী স্লাইডে। খেয়াল করো, আমরা নিশ্চয়ই অনেকেই ফুটবল খুব ফেভারিট, অনেকেরই খুব ফেভারিট। খেয়াল করো, এখানে আসলে 11 জন ফুটবলার নেই, আমাদের মোটামুটি যতটুকু আমার কভার করতে দরকার পড়েছে ততটুকু আমি দেখিয়েছি। খেয়াল করো, একজন গোলকিপার আছে, গোলকিপার চাইছে বলটাকে মিডফিল্ডে পাঠাতে। সে কয়টি উপায়ে মিডফিল্ডে বলটা পাঠাতে পারে? খেয়াল করো, সে রাইট ব্যাককে দিতে পারে, রাইট সেন্টার ব্যাককে দিতে পারে, লেফট সেন্টার ব্যাককে দিতে পারে, লেফট ব্যাককে দিতে পারে। সো আলটিমেটলি টোটাল গোলকিপার থেকে বল মিডফিল্ডে যাওয়ার জন্য টোটাল 4টা উপায় থাকতে পারে। গোলকিপার থেকে বলটা রাইট ব্যাক হয়ে মিডফিল্ডে আসতে পারে, রাইট সেন্টার ব্যাক হয়ে মিডফিল্ডে আসতে পারে, আবার চাইলে খেয়াল করি
লেফট সেন্টার ব্যাক হয়ে আসতে পারে অথবা লেফট ব্যাক হয়ে আসতে পারে। তো আলটিমেটলি আমরা বলতে পারছি গোলকিপার থেকে মিডফিল্ডে আসার জন্য 4টা উপায় রয়েছে। আবার খেয়াল করো মিডফিল্ডার থেকে চাইলে সেন্টার ফরওয়ার্ডে বল পাঠানোর জন্য 2টা উপায় আছে না, দেখতে পাচ্ছি অবশ্যই 2টা উপায় আছে। একটা হচ্ছে সেন্টার ফরওয়ার্ড 1কে দিচ্ছি আর সেন্টার ফরওয়ার্ড 2কে দিচ্ছি। আসলে রাইট সেন্টার ফরওয়ার্ড হোক অথবা লেফট সেন্টার ফরওয়ার্ড আমি ফরওয়ার্ড 1 অথবা 2 দিয়ে এটাকে ডিফাইন করলাম। এবং খেয়াল করো গোল হওয়ার জন্য সেন্টার ফরওয়ার্ড বলটা গোল পোস্টে অবশ্যই শট করবে। ত্রিপদ ধরলাম এমন কোনো কেস কখনো হবে না যে একটা শটে কখনো মিস হবে, অর্থাৎ প্রত্যেকটা শটে গোল হবে। ধরলাম এই কেসে আমাদের কী হবে, ধরলাম গোলকিপার থেকে আমি প্রথমে মিডফিল্ডে যাওয়ার জন্য টোটাল উপায় দেখেছি আমরা 4টা। মিডফিল্ডার হতে সেন্টার ফরওয়ার্ডে দিতেছি, বল যাওয়ার উপায় হচ্ছে 2টা। তাহলে আমরা সর্বমোট গোল হওয়ার উপায় কটা দেখছি। গোলকিপার থেকে বল রাইট ব্যাক হয়ে মিডফিল্ড পাস করে সেন্টার ফরওয়ার্ড হয়ে গোল হবে। এইভাবে টোটাল আমি বই দেখছি মোট 8টা। অর্থাৎ দেখা যাচ্ছে যে গোল হওয়ার জন্য বল গোলকিপার হতে মিডে যাওয়া, মিডফিল্ড হতে ফরওয়ার্ডের কাছে বল যাওয়ার উপর ডিপেন্ড করে। অর্থাৎ আমরা বলতে পারতেছি গোল হওয়ার জন্য বল গোলকিপার হতে মিডে যেতে হবে এবং মিডফিল্ড হতে ফরওয়ার্ডের কাছে যেতে হবে। অর্থাৎ আমি খেয়াল করি এবং বলছি, সো আলটিমেটলি আমার আগে যে আলাদা আলাদা ঘটনা, বল গোলকিপার হতে মিডফিল্ডে যাওয়ার উপায় 4টা এবং ফরওয়ার্ড হতে বল গোল হওয়ার উপায় 2টাকে যদি গুণ করি আমি টোটাল গোল হওয়ার সম্ভাবনা কীভাবে হতে পারে, কয়টা উপায়ে গোল হতে পারে তা আমি জেনে গেলাম। অর্থাৎ 8টা উপায়ে। খেয়াল করো বল গোলকিপারের হতে মিডে যাওয়া এবং মিডফিল্ড হতে ফরওয়ার্ডে যাওয়া পরস্পর নির্ভরশীল 2টা ঘটনা গোল হওয়ার ক্ষেত্রে। সো আমরা বলতে পারি ঘটনা 2টা পরস্পর অধীন। এবং তাহলে আমরা বলতে পারি যখন আমরা কোনো 2টি অধীন ঘটনা দেখব, অধীন ঘটনার উপায়গুলোকে আমরা গুণ করে আমি টোটাল উপায় পেয়ে যাব। অর্থাৎ এটাই হচ্ছে আসলে গণনার গুণন বিধি। এখন খেয়াল করো আরেকটা বিষয় খেয়াল করি। ধরলাম এমন হলো যে গোলকিপারের কোনো একটা তীব্রতর কোনো শটের কারণে বিপক্ষ দলীয় গোলকিপারের কাছে বল চলে আসলো, কিন্তু প্রতিপক্ষ গোলকিপারের নিজের ভুলের কারণে বল তার নিজের শরীর স্পর্শ করে জালে প্রবেশ করার কারণে একটা গোল হতে পারে না। এবং এইটা কি একটা ভিন্ন উপায় হতে পারে না। সো আলটিমেটলি খেয়াল করো আগের যেখানে বল গোলকিপার হতে মিডফিল্ডে আসা এবং মিডফিল্ড হতে গোল হওয়া সেন্টার ফরওয়ার্ড দ্বারা, এইটা এবং এই যে আলাদা একটা প্রসেস না। খেয়াল করো ঘটনা 2টা পরস্পর স্বাধীন না, একটা আটার উপর কখনো নির্ভরশীল নয়। সো আলটিমেটলি এটা ভিন্ন একটা উপায় হতে পারে না। সো আলটিমেটলি টোটাল উপায় হতে পারে 8 + 1 অর্থাৎ 9। অর্থাৎ খেয়াল করো এই 2টা আসলে স্বাধীন ঘটনা না। তাহলে যদি 2টা স্বাধীন ঘটনা হয় তাহলে তাদেরকে আমরা কী করছি, যোগ করছি। এটা হচ্ছে আসলে গণনার যোজন বিধি। তাহলে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হতে পারি। সিদ্ধান্তটা হচ্ছে কি, পরস্পরের স্বাধীন ঘটনাগুলোকে আমরা যোগ করব আর পরস্পর অধীন ঘটনাগুলোকে আমরা গুণ করব। এই জিনিসটা যদি আমরা জানতে পারি আমাদের আসলে বিন্যাস সমাবেশের 80% সমস্যা আমরা ইজিলি কমপ্লিট করতে পারবো। যে পরস্পর স্বাধীন ঘটনা যখন পাবো তখন আমরা যোগ করব আর যখন অধীন ঘটনা দেখব আমরা গুণ করব।